অ্যান্ড এভরি এক্সাম যেগুলো রয়েছে, যেমন হচ্ছে সিনিয়র স্টাফ নার্স, ভাইবা, এই পরীক্ষাগুলোতে যে কোশ্চেন গুলো আসে সেটা আপনার টেকনিক্যাল সাইড থেকে এই ক্লাস কমপ্লিট হয়ে যাবে। শুধুমাত্র এখান থেকে যে এটা কমপ্লিট হচ্ছে তা না, এটা ছাড়াও আপনাদের আরেকটা ব্যাপার কমপ্লিট হবে আপনাদের জন্য, যেটা বাস্তব জীবনে খুবই কাজে আসবে। সেটা হচ্ছে আপনার ক্লিনিক্যাল নলেজ। দেখুন, আমরা যখন স্কুল কলেজ বা আমরা যখন কলেজে পড়েছি বা ইনস্টিটিউটে পড়েছি, আমাদের অনেক কিছু ল্যাকিংস আছে, অনেক কিছু জানার, বোঝার, পড়ার। এই ল্যাকিংস গুলো নিয়ে আমরা খুব পাশ করে বের হয়েছি, যেটা আমাদের যদি থাকে তাহলে আপনাদের পরবর্তী জীবনে অনেক অসুবিধা হবে। বাট আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি, এই 6 মাস প্রপারলি আপনারা ক্লাস করলে এই ল্যাকিংস গুলো আশা করি আর থাকবে না। কারণ আমাদের ভাইটাল সাইনের লেকচার শিটটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে আপনারা যখন ট্র্যাডিশনাল মেথডে পড়েছিলেন কলেজে বা ইনস্টিটিউটে, তখন কিন্তু ওইখানে আপনাদের অনেক ল্যাকিংস এবং অনেক শর্টে পড়ানো হয়েছিল। বাট আপনারা যখন আমাদের এই লেকচার শিট গুলো দেখছেন, এখানে কিন্তু অনেক ডিপে পড়ানো, এবং আপনি হসপিটালে কিভাবে একটা পেশেন্টের সাথে কথা বলবেন, কিভাবে হচ্ছে আপনি পেশেন্ট ডিল করবেন, কিভাবে বাকি কি ব্যাপারগুলো হ্যান্ডেল করবেন, এ টু জেড আমাদের এখানে আমরা আপনাদেরকে শেখাবো। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা নিয়ে আজকের আমাদের ফার্স্ট ইন্ট্রোডাকশন ক্লাস বা ওরিয়েন্টেশন ক্লাস শুরু করছি, এবং আমি আপনাদের সাথে আছি হৃদয় কুমার ঘোষ, আপনাদের ইনস্ট্রাক্টর বা মেন্টর। এবং আমি গ্রামীণ ক্যালোরিয়ান কলেজ অফ নার্সিং থেকে 2023 সালে বিএসসি পাশ করেছি এবং 2024-এর মার্চে আরএন, এবং আমার হচ্ছে 2025-এর সেপ্টেম্বর ইনটেকে ইংল্যান্ডের স্যালফোর্ড ইউনিভার্সিটিতে মাস্টার্সের জন্য চলে যাচ্ছি। হয়তোবা আপনারাই আমার কাছে লাইসেন্সের লাস্ট ব্যাচ হবেন। আপনাদের আর কারোর কোনো কোশ্চেন রয়েছে? না থাকলে আমরা ক্লাসের দিকে চলে যাব। আপনাদের কারোর কোনো কোশ্চেন আছে? স্যার একটা কোশ্চেন করি। জি, অবভিয়াসলি। যে বলতে হচ্ছে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়া কি টেলিগ্রাম এক্সট্রা কোনো গ্রুপ আছে? ম্যাডাম বুঝতে পারি। বলছি আমরা তো হোয়াটসঅ্যাপ মানে আমি বিশেষ করে হোয়াটসঅ্যাপ থেকে অ্যাড হয়েছি, টেলিগ্রাম কি কোনো এক্সট্রা গ্রুপ আছে মানে যেখানে এই আমরা পেড ব্যাচরা আছি? জি ম্যাডাম, আপনাদের টেলিগ্রামে একটা এক্সট্রা গ্রুপ আছে, এবং ওই গ্রুপে আমরা আপনাদেরকে অ্যাড করে দিব, বা অফিস থেকে আপনারা একটা টেলিগ্রাম নাম্বার খুলে মেসেজ করে অ্যাড করে দিবেন। ঠিক আছে, ধন্যবাদ। আমাদের ক্লাসের মেম্বার একটু কম, অনলি 14 জন আছেন, বাট এটা কয়েকদিনের ভিতরে বাড়বে। এখানে 14 থেকে 30 এবং সামটাইম যে 100 আপ হয়ে যাবে। আচ্ছা, আমরা আমাদের ক্লাসের সিস্টেমটা একটু বলি। আমাদের ক্লাসের সিস্টেম হচ্ছে, আপনি যখন ক্লাসে জয়েন করবেন, আমরা ক্লাসের আগে আপনার বাসায় মতো করে একটু দেখে নিবেন যে ওই টপিকস এর ভিতরে কি কি আছে, কোন কোন এমসিকিউ গুলো আছে, এটা আপনার নিজের প্রিপারেশনের জন্য হেল্প হবে। দেন তারপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আমাদের ক্লাসের ভিতরে আপনার কোথাও সমস্যা থাকলে আমরা আপনাকে কোশ্চেন করবো যে এই জায়গায় কারোর কোনো সমস্যা আছে কিনা, সেটা কোশ্চেন করবেন। আর ক্লাসের ভিতরে আপনারা মনোযোগ আছে কিনা বা আপনার কনসেন্ট্রেশন ক্লাসে আছে কিনা, সেটা আমি ক্লাসের ভিতরে পরামর্শ দিব। যেমন আমি একটা টপিক পড়াচ্ছি, সাথে সাথে আমি আপনাদের কোশ্চেন করবো যে এটার অ্যান্সার কোনটা হবে, বা আমি যেটা পড়ালাম, যেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি, ওইটা আপনি বুঝতে পেরেছেন কিনা সেটা আমি ক্লাসের ভিতরে আপনার থেকে রিভিউ নিব। এবং আমরা এট লাস্ট অফ ক্লাস কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। এমসিকিউ গুলো আমি এখানে দিয়ে দিব বা কমেন্টসে দিব, আপনারা ওখান থেকে সঠিক উত্তর জানাবেন। ক্লিয়ার আমাদের রুলস এন্ড রেগুলেশন গুলা? জি ক্লিয়ার। আচ্ছা, তো চলুন আমরা তাহলে ক্লাসে চলে যাই আজকের মতো। দেখুন, আমরা ফার্স্ট ক্লাস একেবারে বেসিক একটা টপিকস দিয়ে শুরু করব, সেটা হচ্ছে ভাইটাল সাইন।
আমরা কি সবাই দেখতে পাচ্ছি ক্লিয়ার? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমাদের ভাইটাল সাইন থেকে বেসিক্যালি কোন টাইপের কোশ্চেন হয় বা কোনগুলো আসে সেটা একটু জানি। দেখুন, ভাইটাল সাইন থেকে সব থেকে বেশি যে কোশ্চেনটা আসে ভাইটাল সাইনের নর্মাল রেঞ্জ গুলো, যেমন আপনার টেম্পারেচারের নর্মাল রেঞ্জ কত, বা পালসের নর্মাল রেঞ্জ কত, দেন হচ্ছে রেকটালের টেম্পারেচার কত থেকে এটা। দেন আরেকটা ব্যাপার কোশ্চেন আসে, সেটা হচ্ছে কোন কোন ক্ষেত্রে ভাইটাল সাইনটা লোয়ার হয় বা বাড়ে। তো আমরা পুরো ব্যাপারটা এখানে শিখবো। তো চলুন আমরা একটু দেখে নেই আমাদের টেম্পারেচার এটার নর্মাল রেঞ্জ কত। আমাদের ওরাল টেম্পারেচার এখানে হচ্ছে আমার নর্মাল রেঞ্জ সেলসিয়াসে 36.1 থেকে 37.2 ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াস, এবং ফারেনহাইটে হচ্ছে 96.9 থেকে 99 ডিগ্রি ফারেনহাইট। দেন আমাদের এক্সিলারি টেম্পারেচার বা এক্সিলারি এরিয়াতে এটা হচ্ছে 35.5 থেকে 37, আর হচ্ছে ফারেনহাইটে 95 থেকে 98। যে পয়েন্টগুলো একটু দেখে নিবেন। রেকটাল টেম্পারেচারের নর্মাল রেঞ্জ এটা, যে আমার ফারেনহাইটে 97.9 থেকে 100.4 ডিগ্রি ফারেনহাইট। টিম্পেনিক বা এয়ারের টেম্পারেচারের রেঞ্জ এটা, এবং টেম্পোরাল বা ফোরহেড বা আমাদের হচ্ছে যেটা কপাল আমরা বলে থাকি, ওখানে হচ্ছে রেঞ্জ 36.1 থেকে 37.5 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং হচ্ছে আমাদের ফারেনহাইটে 96.9 থেকে 99.5। রেস্ট অফ দেম বা এগুলোর ভিতরে আপনার পরীক্ষায় আসার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাক্সিলারিটা এবং হচ্ছে আমাদের রেকটাল, এই দুইটা পরীক্ষাতে বেশি আসে। অন্যগুলো ওইভাবে আপনার সরাসরি পরীক্ষাতে আসে না, আপনাদের নিজেদের জানার জন্য আমরা দিয়েছি। তো চলুন আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। ক্লিয়ার? সবাই বুঝতে পারতেছেন? জি, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা দেখব টেম্পারেচার অ্যাবনরমালিটি। দেখুন, টেম্পারেচার অ্যাবনরমালিটি বেসিক্যালি দুইটা, একটা হাইপারথার্মিয়া, একটা হাইপোথার্মিয়া। আমাদের যত মেডিকেল টার্মে হাইপার এবং হাইপো আছে। হাইপার মিন্স বেশি, হাইপো মানে কম। হাইপারথার্মিয়া বলতে বোঝায় যখন আমাদের টেম্পারেচারটা বাড়ে বা সেন্টিগ্রেডে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে যায়, বা ফারেনহাইটে 100.4 এটার উপরে যায়, এটাকে আমরা হাইপারথার্মিয়া বলে থাকি। আর হাইপোথার্মিয়া হচ্ছে লো বডি টেম্পারেচার, বা যখন আমাদের টেম্পারেচারটা কমে, এবং কমে কখন 35-এর নিচে যখন আসে, এবং 95 ডিগ্রি ফারেনহাইট, যেটা আমরা ফারেনহাইটে করলে আসে। এখন আমরা দেখব এই যে টেম্পারেচার অ্যাবনরমালিটি রয়েছে, এটা হচ্ছে দুইটা ইগুলা, যে আমাদের হাইপারথার্মিয়া, হাইপোথার্মিয়া এগুলো কেন হয়, এটার ম্যানেজমেন্ট কি, এটার নার্সিং কেয়ার কি, এবং এটা হলে আমরা কোন কোন মেডিসিন দিয়ে থাকি। দেখুন, হাইপারথার্মিয়া যেটা আমরা জানি হাই ব্লাড টেম্পারেচার, সরি হাই বডি টেম্পারেচার। তো হাইপারথার্মিয়া কেন হয়? আমাদের বডিতে যখন কোনো ইনফেকশন হয়, আমাদের বডিতে ইনফেকশন হওয়ার জন্য আমার বডির ইমিউন সিস্টেমটা বেশি অ্যাক্টিভ থাকে, এবং আমার বডির ইমিউন সিস্টেমটা যখন অনেক বেশি অ্যাক্টিভ থাকে, ওই ইমিউন সিস্টেমটা আমার বডির টেম্পারেচারটাকে বাড়িয়ে দেয়। দেন হিট স্ট্রোক, অর্থাৎ কোনো পেশেন্টের যদি হিট স্ট্রোক হয়, দেন ইনফ্লামেটরি ডিজিজ বা কোনো প্রদাহজনিত কোনো ডিজিজ যদি থাকে, যেমন হচ্ছে আমাদের রিউমেটিক আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, বা যে ডিজিজ গুলো বলে আমাদের প্রদাহ হয় বা পেইন হয়। এবং এই হাইপারথার্মিয়ার ম্যানেজমেন্ট হচ্ছে আমাদের অ্যান্টিপাইরেটিক যে ড্রাগ গুলো রয়েছে এটা দেওয়া হয়। পেশেন্টকে অনেক বেশি পরিমাণ পানি খেতে বলা হয়, বা হাইড্রেশন, কুলিং মেজার, অর্থাৎ ফ্যান বা হালকা কুল বা দেওয়া হয়। এবং নার্সিং কেয়ার, এজ এ নার্স হিসেবে আপনি কি করবেন, বারবার টেম্পারেচারটা হচ্ছে মেজার করবেন বা মনিটর করবেন, এবং পেশেন্টকে অনেক বেশি ফ্লুইড ইনটেক করতে বলবেন, বা সে যেন এনাফ ফ্লুইড নেয়।
এবং একটা কুল এনভায়রনমেন্ট প্রোভাইড করবে। এবং মেডিকেশনে আমরা হচ্ছে প্যারাসিটামল বা আইবুপ্রোফেন দিয়ে থাকি। এখন আমরা যাব হাইপোথার্মিয়া। ভাইয়া ওই যে হাইপারথার্মিয়া আরেকবার একটু বুঝিয়ে দিতেন। আচ্ছা ম্যাডাম, কোথায় বুঝাবো একটু যদি বলতেন স্পেসিফিক ওয়ার্ডটা। ডিসক্রিপশনের আর কজ ম্যানেজমেন্ট এগুলো বুঝি নেই কিন্তু। আচ্ছা, কোনটা বুঝেননি? কজ এবং ম্যানেজমেন্ট। কজ আর হচ্ছে ওই যে প্রথমটা ডিসক্রিপশন। ডেসক্রিপশন। আচ্ছা, ডেসক্রিপশন হচ্ছে হাইপারথার্মিয়া কাকে বলে। এলিভেটেড বডি টেম্পারেচার, এলিভেটেড মানে বেশি। যখন আপনার বডি টেম্পারেচারটা 38 ডিগ্রি সেলসিয়াস বা 104.4 ডিগ্রি ফারেনহাইট এটার উপরে যাবে বা এর থেকে বেশি হবে, সেটাকে আমরা হাইপারথার্মিয়া বলে থাকি। আর এটার কজ হচ্ছে ইনফেকশন। আমাদের বডিতে কোনো ইনফেকশন যদি থাকে, যেমন হচ্ছে ডায়রিয়া বা হচ্ছে নিউমোনিয়া, এরকম কোন একটা ইনফেকশাস ডিজিজ যেগুলো রয়েছে, বা হচ্ছে আমাদের হিট স্ট্রোক, বা গরমে যেমন এটা গরমের দিনে সব থেকে বেশি হয় ইনফ্লামেটরি ডিজিজ। যে ডিজিজ হলে মানুষের বিভিন্ন জায়গায় প্রদাহ হয়, যেমন আর্থ্রাইটিস বা এই টাইপের যে ডিসঅর্ডার গুলো রয়েছে, মানে বাত যেটাকে আমরা বলে থাকি। আর এটার ম্যানেজমেন্টে হচ্ছে আমরা অ্যান্টিপাইরেটিক ড্রাগ দিই। অ্যান্টিপাইরেটিক ড্রাগ কোনগুলো? এই যে প্যারাসিটামল, এটা খাইলে হচ্ছে পেশেন্টের জ্বরটা কমে যায় বা জ্বরটা নামায় ফেলে। এবং হাইড্রেশন, হাইড্রেশন মিন্স পেশেন্টকে বেশি বেশি পানি পান করতে বলা হয়। কারণ পেশেন্ট যখন অনেক বেশি পরিমাণ পানি পান করে, তার ইউরিনেশন বাড়ে এবং ওই তখন তার টেম্পারেচারটা আস্তে আস্তে নেমে যায়। ক্লিয়ার? জি। আচ্ছা, এখন আমরা চলে যাব হচ্ছে হাইপোথার্মিয়া। হাইপোথার্মিয়া কাকে বলে? যখন বডি টেম্পারেচারটা 35 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে থাকে। এবং এটা কেন হয় বা কেন একজন মানুষের বডি টেম্পারেচারটা কমে? সেটা হচ্ছে একজন মানুষ যদি অনেক বেশি সময় এক্সপোজার কোল্ড বা ঠান্ডা কোনো জায়গায় থাকে, যেমন আপনি অনেকক্ষণ পানির ভিতরে আছেন বা ওই যে বরফ যেখানে আছে ওখানে যে আপনি ঘুরে বেড়াচ্ছেন, শক, কোনো কারণে পেশেন্টের যদি শক হয়, যেমন রোড অ্যাক্সিডেন্ট বা হচ্ছে ডিহাইড্রেশন হয়ে পেশেন্ট শকে চলে গিয়েছে, তখন শকে গেলে তার বডির ব্লাড সার্কুলেশনটা কমে যায়। আর ব্লাড সার্কুলেশন কমলে তার হচ্ছে বডি টেম্পারেচারটা কমে। অ্যালকোহল ইনটক্সিকেশন, অর্থাৎ পেশেন্ট যদি অনেক বেশি অ্যালকোহল নয়, এবং অ্যালকোহল বলতে মদ্য জাতীয় জিনিস এবং নেওয়ার জন্য তার টক্সিক তৈরি হয় বা ওটা বিষাক্ত হয়ে যায়। এবং এটার ম্যানেজমেন্ট কি? পেশেন্টকে গ্রাজুয়ালি রিওয়ার্মিং করতে হয় বা বারবার পেশেন্টকে হচ্ছে অর্ম করতে হয়। অর্থাৎ পেশেন্টকে হচ্ছে আপনি ব্ল্যাঙ্কেট দিয়ে বা গরম কোনো কাপড় চোপড় দিয়ে আপনি ঢেকে দিবেন। এটা নার্সিং কেয়ার কি? পেশেন্টের টেম্পারেচার এবং ভাইটাল সাইন গুলো মনিটর করতে হয়। কারণ একবার যখন কোনো পেশেন্টের টেম্পারেচারটা কমে যায়, তার বডির অনেক কিছু রোগ হয় বা কমতে থাকে, ভাইটাল সাইন, রেসপিরেশন বা তার হচ্ছে ব্লাড প্রেশার, এর জন্য তার এগুলো হচ্ছে চেক করতে হয়। এবং পেশেন্টের শিবারিং হচ্ছে কিনা বা কাঁপুনি দিচ্ছে কিনা এটা অ্যাসেস করতে হয় বা চেক করতে হয়। বা এবং পেশেন্টের কোনো কনফিউশন আছে কিনা। কারণ যখন পেশেন্ট অনেক বেশি ঠান্ডা বা হাইপোথার্মিয়া হয়ে যায়, তার ব্রেইন থেকে অনেক কিছু সে ভুলে যায়, সে কাউকে চিনতে পারে না, কোন জায়গায় আছে এটা বলতে পারে না। এবং এটা হচ্ছে মেডিকেশন বলতে এটার স্পেসিফিক কোনো মেডিকেশন নাই। এটার যেটা হচ্ছে মেডিকেশন, সেটা পেশেন্টকে আইভি ফ্লুইড দিতে হয়। আইভি ফ্লুইড দিলে কি হয়, তার ব্লাডের ভলিউমটা বাড়ে, এবং তার ব্লাডের ভলিউমটা বাড়লে তার সার্কুলেশনটা বাড়ে এবং তার টেম্পারেচার আস্তে আস্তে বাড়ে। এবং পেশেন্টকে বারবার হচ্ছে রিওয়ার্ম করতে হয় বা তাকে হচ্ছে গরম, যেমন চা কফি খাওয়ার জন্য বলা হয়, তাকে ব্ল্যাঙ্কেট দিয়ে মুড়ে দেওয়া হয়। ক্লিয়ার হাইপোথার্মিয়াটা? জি। আচ্ছা, যদি আপনারা ক্লিয়ার হন, আমি তাহলে আপনাদের একটা কোশ্চেন করি। সেটা হচ্ছে আমাদের পেশেন্টকে আমরা কেন আইভি ফ্লুইড দিব? তার তো হাইপোথার্মিয়া হচ্ছে, আইভি ফ্লুইড দিলে তার বেসিক্যালি কি লাভ হবে? আইভি ফ্লুইড দিলে হচ্ছে তার প্রেশারটা বাড়বে। হ্যাঁ, প্রেশারটা বাড়বে। প্রেশার বাড়ার জন্য তার কি হচ্ছে? বুঝি নাই।
প্রেশারটা বাড়লে বা তার বিপিটা বাড়লে পেশেন্টের ভিতর কি চেঞ্জ আসবে ম্যাডাম? সেটা তো বলতে পারি না। দেখুন আমাদের বডির ব্লাড প্রেশার কিভাবে কমে বাড়ে। দেখুন আমরা যখন অনেক বেশি পানি কম খাই বা আমাদের কারো কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে, ব্লাড লস হচ্ছে, তখন আমাদের শরীরে পানির স্বল্পতা দেখা যায় বা পানির পরিমাণটা কমে। আর এই পানির পরিমাণটা যখন কমে তখন আমাদের ব্লাড প্রেশারটা আস্তে আস্তে লো হয়ে যায়, কারণ ব্লাডে ম্যাক্সিমাম থাকে হচ্ছে পানি। যেমন আপনি অনেক বেশি বমি করলেন, অনেক বেশি ডায়রিয়া হলো, তখন এগুলোর মাধ্যমে আপনার শরীর থেকে পানি বের হয়ে যাচ্ছে। এই পানিটা বের হওয়ার জন্য আপনার আস্তে আস্তে বিপিটা কমে যাচ্ছে। এখন এটা আমি কিভাবে ঠিকঠাক করবো পেশেন্টকে? যখন ওই পেশেন্টকে আপনার আইভি ফ্লুইড দেওয়া হচ্ছে, তখন যখন থেকে আইভি ফ্লুইডের মাধ্যমে সব থেকে বেশি পেশেন্টের শরীরে যাচ্ছে পানি, তখন ওই পানিটা তার আবারও রিপ্লেস হচ্ছে, তার সেলগুলো পানি পাচ্ছে এবং তার ব্লাডের ভলিউম গুলো আস্তে আস্তে বাড়তেছে। তখন তার ব্লাড প্রেশার বা তার আদার্স যে ভাইটাল সাইন গুলো ছিল এটা আস্তে আস্তে বাড়তে থাকে। ক্লিয়ার? জি। এখন আমরা আসবো হচ্ছে ব্লাড প্রেশার। দেখুন আমাদের ব্লাড প্রেশারের নর্মাল রেঞ্জ হচ্ছে সিস্টোলিক 90 থেকে 120, ডায়াস্টোলিক হচ্ছে 60 থেকে 80। পালস প্রেশারের নর্মাল রেঞ্জ 30 থেকে 40 এবং মিন প্রেশার নর্মাল রেঞ্জ হচ্ছে 70 থেকে 100 মিলিমিটার মার্কারি। এই সিস্টোলিক ব্লাড প্রেশার কাকে বলে, দেন হচ্ছে ডায়াস্টোলিক কাকে বলে, পালস প্রেশার কাকে বলে, মিন প্রেশার কাকে বলে, এগুলো আমরা দেখবো। সিস্টোলিক প্রেশার বেসিক্যালি আমাদের হার্টের আর্টারি গুলো যখন হার্টবিট হয়, অর্থাৎ আমাদের হার্টটা বা আমাদের হচ্ছে যখন সংকোচন হয়, ওই সংকোচন হলে আমাদের আর্টারির ভিতর যে প্রেশারটা পাওয়া যায় সেটাকে আমরা সিস্টোলিক প্রেশার বলি। দেখুন আমাদের হার্ট কিভাবে কাজ করে, আমাদের হার্টের সংকোচন প্রসারণ হয়। সংকোচন প্রসারণ কি জিনিস? হার্ট একবার হচ্ছে চুপসে যাচ্ছে, একবার বড় হচ্ছে। যখন চুপসে যাচ্ছে ওই হার্ট থেকে রক্তগুলো সারা শরীরে চলে যাচ্ছে, আবার যখন হার্টটা ডায়ালেট হচ্ছে বা বড় হচ্ছে তখন সারা শরীর থেকে ব্লাড গুলো আবার হার্টে চলে আসতেছে। তো এই সিস্টোলিক প্রেশার কাকে বলে? যখন হার্টটা চুপসে যায় বা হচ্ছে আপনার বিট দেয়, বিট বলতে ওটা যখন কনস্ট্রাকশন হয়, এটাকে আমরা বলি সিস্টোলিক প্রেশার। আর ডায়াস্টোলিক প্রেশার হচ্ছে আমার হার্টটা যখন রেস্টে থাকে বা ডায়ালেশন হয়, অর্থাৎ দি প্রেশার ইন দি আর্টারি হোয়েন দি হার্ট ইজ এট রেস্ট, অর্থাৎ হার্টটা যখন রেস্টে থাকে সেটাকে আমরা বলি কি ডায়াস্টোলিক। এই সিস্টোলিক প্রেশারের উপরে রয়েছে টপ নাম্বার। আমাদের ব্লাড প্রেশারের আগে যেটা থাকে মানে বেশি যেটা থাকে সেটা সিস্টোলিক, যেটা কম বা নিচের দিকেরটা থাকে ওটা ডায়াস্টোলিক। যেমন আপনি যখন বিপি চেক করবেন আপনি বলেন না যে 120/80, বা উপরেরটা 120 নিচেরটা 80, উপরেরটা হচ্ছে সিস্টোলিক আর নিচেরটা ডায়াস্টোলিক। সিস্টোলিক কি? যখন আমার হার্টটা বিট দিচ্ছে বা আমার হার্টটা যখন সংকুচিত হচ্ছে, এটার জন্য যে প্রেসারটা আমার আর্টারিতে যাচ্ছে ওটাকে আমরা সিস্টোলিক প্রেসার বলি। আর ডায়াস্টোলিক প্রেসার হচ্ছে আমার হার্টটা যখন বড় হচ্ছে বা ডায়ালেট হচ্ছে ওই সময় আমার আর্টারিতে যে প্রেসারটা থাকে সেটাকে আমরা ডায়াস্টোলিক প্রেসার বলি। ক্লিয়ার সবাই? ক্লিয়ার ম্যাডাম? জি স্যার। আচ্ছা আপনাদের জি স্যার। কোশ্চেনটা আছে যে স্যার আমরা তো লাইসেন্সের জন্য ভর্তি হয়েছি বা আমরা এক্সাম দিব, আমাদের এই সিস্টোলিক কাকে বলে, ডায়াস্টোলিক কাকে বলে, এতক্ষণ ঘেটে ঘেটে পড়ার কি দরকার? জি এরকম হচ্ছে আমাদের সবকিছু প্রয়োজন আছে, যেহেতু কৌশল প্যাটার্ন চেঞ্জ হয়েছে। স্যার আমরা তো হচ্ছে নার্সিং পরীক্ষাটা দিব, লাইসেন্স দিব, এটাই মেইন না, সামনে যে আরো কাজ আসতেছে বা কিভাবে ম্যানেজমেন্ট করব এইসব সম্বন্ধে এগুলো জানলে ওই কাজেও হেল্প হবে এর জন্য। আর কেউ? হ্যাঁ আপনি যেটা বলেছেন গুড পয়েন্ট, আপনার পয়েন্ট অফ ভিউ থেকে যে আমাদের ভবিষ্যতের জন্য।
বাট আমাদের লাইসেন্সে এটা খুব বেশি কাজে আসে, বা আপনি যে পরীক্ষা দেন না কেন। কেন জানেন? আপনি একটা জিনিস পড়তেছেন, ওইটা আপনি না জেনে পড়লে ওইটা আপনার ব্রেনে থাকে না, 2 দিন পর ভুলে যাবে। আর এটা আপনি যখন জেনে পড়বেন, আপনি যখন কল্পনা করবেন আমার হাতটা যখন চুপসে যাচ্ছে বা সংকোচন হচ্ছে, এটাকে বলা হয় সিস্টোলিক প্রেসার। ওই সংকোচনের সময় আমার আর্টারির ভিতরে যে চাপটা যাচ্ছে সেটাকে আমরা সিস্টোলিক প্রেসার বলি। এই জিনিসটা আপনি ভুলবেন না। তখন আপনাকে যদি কেউ কোশ্চেন করে হসপিটালে অডে এসে, ম্যাডাম এটা কি বলে, এটাকে কি বলে, তখন আপনি তাকে এটা বুঝায় বলতে পারবেন। পালস প্রেসার কাকে বলে? এই সিস্টোলিক এবং ডায়াস্টোলিক দুইটা প্রেসারের যে ডিফারেন্স বা যে পার্থক্য, সেটাকে পালস প্রেসার বলে। এবং মিন আর্টেরিয়াল প্রেসার কাকে বলে? যে আমাদের আর্টারিতে একটা কার্ডিয়াক সাইকেলে এভারেজ যে প্রেসার, অর্থাৎ আমার হার্ট যে সংকোচন হচ্ছে প্রসারণ হচ্ছে, এই পুরো একটা সাইকেলে আমাদের হার্টের ভিতরে একটা এভারেজ প্রেসার থাকে, সেটাকে বলা হয় মিন আর্টেরিয়াল প্রেসার। এখন এই হাইপারটেনশন দুই প্রকার। একটা হচ্ছে, সরি, আমাদের হচ্ছে ব্লাড প্রেসার অ্যাবনর্মালিটি গুলো দুই প্রকার, একটা হচ্ছে হাইপোটেনশন, একটা হাইপারটেনশন। স্যার, লাস্টের পয়েন্টটা আবার একটু বুঝানো, বুঝতে পারিনি। কি ম্যাডাম, কোনটা বুঝাবো? মিন মিন আর্টেরিয়াল প্রেসার। প্রেশার। আচ্ছা, মিন আর্টেরিয়াল প্রেসার হচ্ছে আমাদের একটা কার্ডিয়াক সাইকেলে, আমরা যে টোটাল হার্টের যে কার্ডিয়াক সাইকেলটা হচ্ছে, এই কার্ডিয়াক সাইকেলে যে এভারেজ প্রেসারটা থাকে, এটাকে আমরা মিন প্রেসার বলি। অর্থাৎ আমাদের হার্ট সংকোচন হচ্ছে প্রসারণ হচ্ছে, এই দুইটার যে এভারেজ প্রেসার, সেটাকে আমরা মিন আর্টেরিয়াল প্রেসার বলে থাকি। বুঝতে পেরেছেন? এটা কিভাবে বোঝা যায় স্যার? এটা কিভাবে বোঝা যায়? আমরা এটা কিভাবে বুঝবো? আপনার কথা বুঝতে পারছি না শিফা। এটা কিভাবে বুঝতে পারবো আমরা? সেটা কোথায় শো করবে? আচ্ছা, একটু কাইন্ডলি ক্লিয়ার করে বা একটু এসএমএস এ লিখে দিন, আমি বুঝতে পারছি না আপনার কথা। উনি বলছে যে এটা কিভাবে বুঝবে। ও আচ্ছা, এটা আপনি কিভাবে বুঝবেন? এটা বের করার জন্য হচ্ছে একটা সূত্র আছে। এই সূত্রের মাধ্যমে হচ্ছে আমরা আর্টেরিয়াল মিন আর্টেরিয়াল প্রেসারটা হচ্ছে বের করতে পারি। এটা আমি আপনাদের এসএমএস এ কিসে বলে দিচ্ছি, একটু নোট করে নিন। একটু সবাই খাতা কলম বের করে লিখে নিন। জি, বলুন স্যার। এটা হচ্ছে আমাদের সিস্টোলিক ব্লাড প্রেসার প্লাস 2 গুণ ডায়াস্টোলিক ব্লাড প্রেসার, এবং এটাকে 3 দিয়ে ভাগ করতে হবে। সহজ কথা আমি যদি বলি, আমার সিস্টোলিক ব্লাড প্রেসার থাকবে যোগ আমাদের যে ডায়াস্টোলিক ব্লাড প্রেসার থাকবে ওইটার 2/2 এটা দিয়ে হচ্ছে ইকুয়ালে বের হয়ে যায়। যদি আর আরেকবার লিখে বলতেন দিবো আপনাদের? সূত্রটা। সিস্টোলিক প্লাস 2 ইনটু জি ডায়াস্টোলিক। স্যার, হ্যাঁ, লিখে আমি কি দিলে এসএমএস ভালো এ লিখে হতো। দিলে আপনাদের জন্য বেটার হবে? হ্যাঁ জি জি হ্যাঁ জি, স্যার, জি হ্যাঁ। এক মিনিট একটু ওয়েট করুন, আমি লিখে দিচ্ছি আপনাকে। জি।
দেখুন আমি দিয়ে দিয়েছি, এটা আমাদের হচ্ছে আমার কথা শুনতে পাচ্ছেন? জি, জি শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি, কিন্তু ওটা তো পাইলাম না এখনো। জি আমি মেসেজে দিয়ে দিয়েছি, আপনারা হয়তো ওখানে দেখতে পাচ্ছেন না অনেকে, আমি আপনাদের গ্রুপে স্ক্রিনশট দিয়ে দিয়ে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখন দেখব যে হাইপারটেনশন কাকে বলে, হাইপোটেনশন কাকে বলে। যখন একজন মানুষের ব্লাড প্রেশারটা 130 এবং নিচে 80 এটার উপরে থাকে সেটাকে হাইপারটেনশন। আর হাইপোটেনশন বলে যখন ব্লাড প্রেশারটা হচ্ছে 90 থেকে 90/60 এটা নিচে থাকে। তো আমাদের হাইপারটেনশন একজন মানুষের কি কি কারণে হয়, সেটা হচ্ছে অবিসিটি, যখন কেউ একজন অনেক বেশি ওয়েট থাকে, যারা অনেক বেশি খাবারের লবণ খায়, স্ট্রেস বা চাপ নিতে, সেডেন্টারি লাইফ স্টাইল, অর্থাৎ কেউ যদি হচ্ছে সারাদিন ঘুমায় শুয়ে বসে থাকে, জেনেটিক্স, ক্রনিক কিডনি ডিজিজ এবং এন্ডোক্রাইন ডিসঅর্ডার। এই এন্ডোক্রাইন ডিসঅর্ডার বলতে আমাদের গান রিলেটেড যে ডিসঅর্ডার গুলো, যেমন হচ্ছে আপনার ডায়াবেটিক মেলাইটাস বা হচ্ছে আপনার হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম, এগুলো হলে হয়। এবং এটার ম্যানেজমেন্ট, আমাদের এই যে হাইপারটেনশনের ম্যানেজমেন্ট কি আছে, ম্যানেজমেন্ট হচ্ছে নার্সিং ম্যানেজমেন্টে পেশেন্টকে রেগুলার বিপি চেক করতে হয়, লাইফস্টাইল চেঞ্জ করতে বলা হয়, এবং হচ্ছে মেডিকেশন প্রপারলি নিতে হয়। এবং কি কি মেডিকেশন দেওয়া হয়, পেশেন্টকে ডাইউরেটিক ড্রাগ দেওয়া হয়, যেটার ভিতরে রয়েছে হাইড্রোক্লোরোথিয়াজাইড। ডাইউরেটিক ড্রাগ কি, এই ড্রাগ গুলো যখন কোনো পেশেন্টকে দেওয়া হয় তার ইউরিনেশনটা বা বারবার প্রস্রাব হয়, এই প্রস্রাব হওয়ার ফলে কি হয়, তার বডির প্রেশারটা আস্তে আস্তে কমে, কারণ তার তখন হচ্ছে ব্লাড ভলিউমটা কমে যায়। এসি ইনহিবিটর দেওয়া হয়, লিসোনোপ্রিল, বেটা ব্লকার দেওয়া হয়, এবং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অ্যামডোলিফিন দেওয়া হয়। এগুলো হচ্ছে হাইপারটেনশন ম্যানেজমেন্টের জন্য ড্রাগ। এই ড্রাগ গুলো কিন্তু আমাদের পরীক্ষাতে ম্যাক্সিমাম লাইসেন্স পরীক্ষাতে আসে, যে এমসিকিউ, তো হুইচ ড্রাগ ইজ ইউজড ফর এ হাইপারটেনশন পেশেন্ট। এই যে ড্রাগ গুলো আপনারা এখান থেকে মুখস্থ করে নেবেন। এখন আমরা দেখব হাইপোটেনশন বা লো ব্লাড প্রেশার, এটার কারণ কি কি। পেশেন্টের যদি ডিহাইড্রেশন হয়, ব্লাড লস হয়, ভাইয়া, আমি হার্টের যে ডিউরেটিক্সটাই বুঝছি, আর তিনটা বুঝি নাই। আচ্ছা, আর তিনটা হচ্ছে এসি ইনহিবিটরস, এগুলো আমাদের হার্টের উপর কাজ করে। বেটা ব্লকার আমাদের হচ্ছে হার্টের পাম্পিং ক্যাপাবিলিটিটাকে আস্তে আস্তে কমায় দেয়। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এটা হচ্ছে আমাদের হার্টে ক্যালসিয়াম অ্যাবজর্পশনটা কমায় দেয়। আর হার্টের ভিতরে যখন ক্যালসিয়াম অ্যাবজর্পশন কমে যায় তখন হার্টের ওই পাম্পিং ক্যাপাবিলিটিটা কমে যায়। এই ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ড্রাগ হচ্ছে অ্যামডোলিফিন, বেটা ব্লকার ড্রাগ হচ্ছে মেটোপ্রোপোলন বা হচ্ছে অ্যাটেনানল, প্রোপানানল, এগুলো হচ্ছে সবই বেটা ব্লকার। এসি ইনহিবিটর হচ্ছে লিসোনোপ্রিল, এটা আমরা যখন ফার্মাকোলজি পড়বো আরো ডিটেইলসে পড়বো, এটা আমরা যেহেতু ফান্ডামেন্টালস পড়ছি এই জন্য আমরা একটু শর্টে পড়ছি। ক্লিয়ার ম্যাডাম? জি স্যার। দেন আমরা এখন দেখবো হচ্ছে হাইপোটেনশন বা হাইপোটেনশন কেন হয়। সেটা হচ্ছে পেশেন্টের যদি ডিহাইড্রেশন হয়, ব্লাড লস হয়, তার হার্টে কোনো প্রবলেম থাকে, দেন হচ্ছে ইনফেকশন থাকে অনেক বেশি, যেটাকে মেডিকেল টার্মে আমরা সেপ্টিসেমিয়া বলি, দেন হচ্ছে এন্ডোক্রাইন কোনো প্রবলেম থাকে, এবং নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থাকে। নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি বলতে তার যদি হচ্ছে নিউট্রিশন তার বডিতে অনেক বেশি কম থাকে তাহলে। এবং আমাদের হচ্ছে ডিহাইড্রেশন হলে কেন ব্লাড প্রেশার কমে যায়, বেসিক্যালি আমাদের যখন ডিহাইড্রেশন হয় আমাদের শরীর থেকে পানিটা বের হয়ে যায়, আর আমাদের শরীর থেকে যখনই পানি বের হয়ে যায় তখন আমার ব্লাড প্রেশারটা আস্তে আস্তে কমতে থাকে। ক্লিয়ার? জি।
এখন আমরা একটু দেখবো যে হাইপোটেনশন হলে বা পানি কমে গেলে ম্যানেজমেন্ট কি। ম্যানেজমেন্ট হচ্ছে পেশেন্টকে ভাইটাল সাইন চেক করা হয় ফ্রিকোয়েন্টলি, এবং তার হচ্ছে পেশেন্টকে যখন আপনি শোয়ায় রাখবেন, যে পেশেন্টের ব্লাড প্রেশার কম, তার পাটা উপরের দিকে রাখা হয়, অর্থাৎ লেগটা এলিভেট করে রাখা হয়। এলিভেট লেগ বলতে পাটা উপরের দিকে রাখা হয় টু প্রমোট ব্লাড ফ্লো বা ব্লাড ফ্লোটা বাড়ানোর জন্য। কারণ একজন পেশেন্টের পাটা যখন উপরের দিকে থাকে, তার বডির যত ব্লাড আছে সব হার্টের দিকে বেশি চলে আসে, এবং পেশেন্টকে বলা হয় পানি বেশি খেতে এবং লবণ খেতে। কারণ আপনার ব্লাড প্রেশার যখন কমে যাবে, আপনি ওই টাইমে যদি পেশেন্ট হচ্ছে স্যালাইন ওয়াটার বা এই টাইপের কিছু খায় লবণ টাইপের, তাহলে কিন্তু তার বিপিটা বাড়ে। এবং মেডিকেশনের ভিতর দুইটা মেডিকেশন দেওয়া, সেটা হচ্ছে ফ্লুরোকর্টিসন। এই ফ্লুরোকর্টিসনটা হচ্ছে ব্লাড ভলিউমটা বাড়ায়। আর দেওয়া হচ্ছে মিডোড্রিন। এই মিডোড্রিনটা কি করে, আমাদের ব্লাড প্রেশারটাকে বাড়িয়ে দেয়। ক্লিয়ার ম্যাডাম? জি স্যার। আমরা সবাই ক্লিয়ার কিনা? কারোর বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? জি না। কারণ একটু কোশ্চেন করতে না পারি? স্যার। তাহলে আমরা এখন কোশ্চেন করতে পারি। জি স্যার। লিজার স্যার, ম্যাডাম আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পারতেছি। জি ম্যাডাম, আমাদের হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার বলতে আপনি কি বুঝেন? সিস্টোলিক হচ্ছে Systolic হার্ট হচ্ছে কন্ট্রাক্ট বা বিট হলে ওইটা হচ্ছে সিস্টোলিক। আচ্ছা ম্যাডাম, আমরা যাকে কোশ্চেন করব শুধুমাত্র উনি অ্যান্সার করবেন, বাকিরা হচ্ছে চুপ থাকবেন। অভিষেক কুমার দাস স্যার, আমার কথা শুনতে পাচ্ছেন? অভিষেক কুমার দাস স্যার, ক্যান ইউ হেয়ার মি? দেখুন, আমাদের ক্লাসে কিন্তু একটা রুলস আছে, আমি আবারও বলি, আমাদের ক্লাসের ভিতরে আপনারা যারা রেসপন্স করবেন না তাদেরকে কিন্তু আমরা ক্লাস থেকে রিমুভ করে দিই। ইমরান ইভান, কথা শুনতে পাচ্ছেন? ইমরান, ক্যান ইউ হেয়ার মি? জি স্যার, ইয়েস স্যার। আচ্ছা, আমাদের হাইপার টেনশনের কি কি কজ থাকে? কয়েকটা বললেই হবে, যেগুলো মনে থাকার মতো। এই তো উচ্চ রক্তচাপ। হ্যাঁ, হাইপার টেনশনের জন্য কজ কি কি? সরি স্যার, এক্সপ্লেন করতে পারতেছি না, দুঃখিত। আর ক্লাসটা আবার রিটার্ন করতে হবে। তাসনিম শেখ, আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনছি। জি, আমাদের ম্যাডাম হাইপোটেনশন হলে কোন ড্রাগ ইউজ করা হয়? বেটা ব্লকার। হাইপোটেনশন ম্যাডাম, নট হাইপারটেনশন। ও হ্যাঁ। আমি এটা ঠিক মতো শুনি নাই, আমি হাইপার টেনশন একটা ভালো মতো। আচ্ছা, হাইপোটেনশনের কজ গুলো বলতে পারবেন? হাইপোটেনশনের না হাইপার হাইপো। টেনশনের? হাইপোটেনশনের কজ হলো মানে শকে চলে যাবে, তারপরে হলো মানে অনেক ঠান্ডা লাগবে। দেখুন, আপনাদের মনোযোগটা কিন্তু বাড়াতে হবে ক্লাসের ভিতরে। আপনারা যদি বুঝতে না পারেন তাহলে আমি দরকার হলে স্লো আগাবো, আস্তে আস্তে যাবো। তারপরে হচ্ছে আমাদের যেন ক্লাসের পড়া ক্লাসে কমপ্লিট হয়, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সবাই ক্লাসটা হচ্ছে আবার দেখে নিবেন, ভিডিও থাকবে, ভিডিওটা কাইন্ডলি একটু দেখে নেবেন। আচ্ছা, চলুন আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আপনারা যদি কোথাও বুঝতে না পেরে থাকেন সেটা আপনারা বলতে পারেন, আমি ওটা আপনাদেরকে বুঝিয়ে দিব।
স্যার হাইপোটেনশনের মেডিকেশন গুলো একটু যদি আবার বুঝিয়ে দিতেন। আচ্ছা, হাইপোটেনশনে দুইটা মেডিকেশন ইউজ করা হয়, সেটা হচ্ছে ফ্লুরোকর্টিসন। এই ফ্লুরোকর্টিসন ইউজ করলে কি হয়, আমাদের ব্লাড ভলিউমটা বাড়ে। দেখুন এই যে কর্টিসন, হাইড্রোকর্টিসন, ফ্লুরোকর্টিসন, এই যে স্টেরয়েড জাতীয় যত মেডিসিন আছে, এটা লাইফ সেভিংস ড্রাগ। কারণ এই মেডিসিন গুলো দিলে আমাদের ইমিউন সিস্টেমটা এক্সাইটেড হয়, এবং আমাদের ইমিউন সিস্টেমটা যখন এক্সাইটেড হয়, আমাদের ইমিউন সিস্টেমটা হচ্ছে সামটাইমস সাপ্রেসড হয়, এবং আমাদের বডি ফাংশন গুলো বেটার হয়। তো এই যে কর্টিসন, হাইড্রোকর্টিসন, এগুলো এটার জন্য ইউজ করা হয়, বা ফ্লুরোকর্টিসন। এটার জন্য স্পেসিফিক ভাবে ব্লাড প্রেশার কমে গেলে ফ্লুরোকর্টিসন ইউজ করা হয়, যেটা কি করে ব্লাড ভলিউমটাকে বাড়ায়। এবং মিডোড্রিন ইউজ করা হয়। এই মিডোড্রিনটা কি করে, আমাদের ব্লাড প্রেশারটাকে বাড়ায়। আর ফ্লুরোকর্টিসন কি করে, ব্লাড ভলিউমটা বা আমাদের শরীরে ব্লাডের পরিমাণটাকে বাড়িয়ে দেয়। ক্লিয়ার? স্যার সেটা এখন কিভাবে বাড়ায় স্যার? সেটা কি পাম্পিং এর মাধ্যমে, হার্ট পাম্পিং এর মাধ্যমে আমাদের শরীরে আচ্ছা, সেটা একজন করে একটু কাইন্ডলি কথা বলুন। আমাদের ব্লাড যেটা হচ্ছে কি বাড়িয়ে দেয়, সেটা কি আমাদের হার্ট বিট বৃদ্ধির মাধ্যমে সেটা বাড়িয়ে দেয়? আচ্ছা, আপনার কথা আমি শুনতে পাচ্ছি না, উনি কি বলছে কাইন্ডলি যদি তো ক্লিয়ার বুঝতে পারেন। উনি বলছে যে ব্লাডটা কিভাবে বাড়িয়ে দেয়, পাম্পিং এর মাধ্যমে বাড়িয়ে দেয়। আচ্ছা, আমাদের বডিতে যে সেলগুলোতে এক্সট্রা পানি থাকে, এই সেলগুলো থেকে এই পানিগুলোকে বের করে তখন ব্লাডের ভিতরে দিয়ে দেয়, আমাদের ব্লাড ভেসেলে পাঠিয়ে দেয়, তখন হচ্ছে আমাদের ব্লাড ভলিউমটা বাড়ে বডিতে। আর এটার পাশাপাশি যদি আইভি ফ্লুইড দেওয়া হয়, যেমন নর্মাল স্যালাইন বা ডেক্সট্রোজ, তাহলে ওই এক্সট্রা পরিমাণ পানি যাচ্ছে, তখন ওটা ব্লাড ভলিউমটা বাড়ায়। বুঝতে পেরেছেন? হাইপোটেনশন হলে তো স্যার মনে হয় নর্মাল স্যালাইন রানিং দেওয়া হয় কিছুটা পরিমাণ। হ্যাঁ, হাইপোটেনশন হলে পেশেন্টকে নর্মাল স্যালাইন দেওয়া হয়। এই নর্মাল স্যালাইনটা কি করে, তার শরীরে পানির পরিমাণটা বাড়ায়, আর পানির পরিমাণটা যখন বাড়ে তখন তার ব্লাডের ভলিউমটা বাড়ে বা ব্লাডের অ্যামাউন্টটা বাড়ে। জি স্যার, বুঝতে ধন্যবাদ। পেরেছেন? স্যার প্রেসার বাড়ানোর জন্য কি শুধু নর্মাল স্যালাইনই দেয়? না, শুধুমাত্র নর্মাল স্যালাইন না, যে কোনো স্যালাইন যখন দিবে তখন আপনার বিপিটা ইনক্রিজ হয়, কারণ আপনার বডিতে ফ্লুইড যাচ্ছে। বেসিক্যালি আমার হচ্ছে ব্লাড প্রেশারটা বাড়ানোর জন্য নর্মাল স্যালাইনটা প্রিফার করে, কারণ এখানে হচ্ছে পেশেন্টের অন্য কোনো প্রবলেম হয় না। কিন্তু যদি পেশেন্টের আবার ডায়াবেটিক মেলাইটাস থাকে বা ডায়াবেটিসটা বেশি থাকে, সেক্ষেত্রে আবার নর্মাল স্যালাইনটা দেওয়া যায় না। সেক্ষেত্রে কোন স্যালাইন দেওয়া হয়? সেক্ষেত্রে পেশেন্টকে হাইপোটোনিক সলিউশন দেওয়া হয়। এটা আলাদা, আমরা যখন একদিন স্যালাইনের উপর টোটাল আলাদা একটা ক্লাস করব, যে কোন কোন স্যালাইন দেওয়া হয়, কোন কোন কন্ডিশনে দেওয়া হয়, কোন স্যালাইন গুলো কিভাবে কাজ করে, যেমন হচ্ছে নর্মাল স্যালাইন কিভাবে কাজ করে, দেন হচ্ছে আমাদের যেটা হচ্ছে ল্যাকটেট রিঙ্গার্স কিভাবে কাজ করে, দেন হচ্ছে হাইপারটোনিক সলিউশন কি, এগুলো একটা ক্লাস আছে আলাদা। এটা আমরা এখন যদি বলি আপনার ক্লিয়ার বুঝতে পারবেন না। ওকে স্যার, তখন একটু কাইন্ডলি মেনশন করে দিবেন এটার সাথে। বুঝিনি। শিফাত, আপনি কাইন্ডলি একটু ইয়ারফোনটা কাছে নিয়ে কথা বলবেন, আপনার সাউন্ডটা খুব আস্তে আসে। বলছি স্যার, তখন একটু মেনশন করে দিয়েন হাইপোটেনশনের বিষয়টা। হ্যাঁ, অবভিয়াসলি তখন হচ্ছে আমরা মেনশন করে দেবো, কারণ হচ্ছে আমরা ফ্লুইডের উপর টোটাল আলাদা একটা ক্লাস করবো। আচ্ছা, আমরা রেসপিরেশনে চলে যাই। রেসপিরেশন বলতে কি, আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি এটাকে একত্রে বলা হয় রেসপিরেশন। অর্থাৎ আমরা যে শ্বাস নিচ্ছি এবং নিঃশ্বাস বের করে দিচ্ছি, এটাকে আমরা কম্বাইন্ড ভাবে বলি রেসপিরেশন। আমাদের একজন প্রাপ্তবয়স্ক মানুষের নর্মাল রেসপিরেশন হচ্ছে 12 থেকে 20 বিট পার মিনিট, এবং রেসপিরেশনের বিভিন্ন types রয়েছে, যেমন ট্যাকিপিনিয়া, ব্র্যাডিপিনিয়া, ডিসপিনিয়া। স্যার কথা কেটে আসতেছে, কিছু বোঝা যাচ্ছে না। সবার ক্ষেত্রে কি সেম হচ্ছে? জি স্যার। জি স্যার।
এখন কি ঠিক আছে সাউন্ড? হ্যাঁ এখন Yes, ঠিক sir. আছে। আচ্ছা, আমাদের রেসপিরেশনের হচ্ছে টাইপস রয়েছে, ইউপেনিয়া, ট্রাকিপিনিয়া, ব্রাডিপিনিয়া, ডিসপেনিয়া। মোস্ট কমন হচ্ছে ডিসপেনিয়াটা, বারবার বিভিন্ন পরীক্ষাতে আসে। ইউপেনিয়াটা কি? নর্মাল আনলেবার ব্রিথিং, অর্থাৎ আমরা যে নর্মাল শ্বাস প্রশ্বাস নিচ্ছি এটাকে আমরা মেডিকেল টার্মে ইউপেনিয়া বলি। অর্থাৎ আপনি, আমি, যারা সুস্থ মানুষ আমরা যে শ্বাস নিচ্ছি এটাকে আমরা মেডিকেল টার্মে কি বলবো? ইউপেনিয়া। দেন ট্রাকিপিনিয়া কাকে বলে? র্যাপিড ব্রেথিং, অর্থাৎ আমরা যে যখন জোরে জোরে শ্বাস নিই, অর্থাৎ প্রত্যেক মিনিটে যখন আমরা 20-এর বেশি শ্বাস প্রশ্বাস নেই, 20 বারের বেশি, সেটাকে আমরা ট্রাকিপিনিয়া বলি। আর ব্রাডিপিনিয়া কাকে বলে? স্লো ব্রেথিং, বা যখন আমরা অনেক আস্তে আস্তে শ্বাস প্রশ্বাস নিই, যেটা আমার প্রত্যেক মিনিটে ব্রেথিং রেটটা 12 থেকে নিচে নেমে আসবে, এটাকে ব্রাডিপিনিয়া বলা হয়। দেন ডিসপেনিয়া কাকে বলে? ডিসপেনিয়া হচ্ছে ডিফিকাল্টি অর ডিসকমফোর্ট ইন ব্রেথিং, অর্থাৎ যখন আমাদের শ্বাস নিতে কষ্ট হয় বা হচ্ছে প্রপার ভাবে একজন পেশেন্ট শ্বাস নিতে পারে না, বা যেটাকে আমরা শ্বাসকষ্ট বলি, এটাকে বলা হয় ডিসপেনিয়া। ক্লিয়ার? ক্লিয়ার সবাই এই চারটা টার্মিনোলজি? জি স্যার। তো আমরা একটু রেসপিরেশন ক্লিয়ার স্যার। কিভাবে মেজার করবো সেটা একটু দেখবো। সেটা হচ্ছে অবজার্ভ চেস্ট রাইজ, অর্থাৎ একজন পেশেন্টের বুক কতটুকু রাইজ হচ্ছে এটা দেখবে স্টেথোস্কোপ দিয়ে দেখি, এবং স্টেথোস্কোপ দিয়ে হুইজিং বা ক্র্যাকারিসের মাধ্যমে অ্যাবনর্মালিটি গুলো চেক করা হয়। এবং আমাদের রেসপিরেশনে যে অ্যাবনর্মালিটি রয়েছে সেটা হচ্ছে ট্রাকিপিনিয়া। ট্রাকিপিনিয়া কখন হয়? যখন স্যার একজন মানুষ, অসকালটেশনটা একটু মানে বুঝাইলে ভালো হতো, এটা নিয়ে আমার কনফিউশন। অসকালটেশন বলতে আমরা যখন কোন একটা ডিভাইস ইউজ করে আমার বডির সাউন্ড শুনি সেটাকে অসকালটেশন বলা হয়। অর্থাৎ আমরা যে স্টেথোস্কোপ দিয়ে আমাদের বডির সাউন্ড আমরা শুনতেছি এটাকে আমরা অসকালটেশন বলি। আমরা যখন চোখে কোনো কিছু দেখি সেটাকে আমরা বলি ইনোস্পেকশন। এটা কিন্তু আমাদের অ্যাসেসমেন্টের 4টা টেকনিক আছে: ইনোস্পেকশন, প্যালপেশন, অসকালটেশন। তো এই ইনোস্পেকশন হচ্ছে যখন আমরা চোখে কিছু দেখবো। দেন হচ্ছে আমাদের প্যালপেশন কি? যখন আমরা হাত দিয়ে ওই জায়গাটা ট্যাপ করে ধরবো বা চেপে ধরবো। দেন হচ্ছে অসকালটেশন, হচ্ছে যখন আমরা ওই জায়গার সাউন্ড শুনবো, ইন্টারনাল কোন একটা বডি সাউন্ড। আচ্ছা, আমাদের এই অ্যাবনর্মালিটি বা রেসপিরেশন অ্যাবনর্মালিটি কখন হয় বা ট্রাকিপিনিয়া কখন হয়? যখন একজন পেশেন্ট অনেক বেশি টেনশন করে। জি ম্যাডাম বলুন। ওই যে অবজার্ভিং চেস্ট রেসটা বুঝিনি। কোনটা ম্যাডাম? ওই যে স্টেথোস্কোপের উপরটুকু মানে অবজার্ভিং ভুলে গেছি। চেস্ট রাইজ, অর্থাৎ একজন মানুষের বুক কতটুকু উপরের দিকে আসতেছে। আপনি যখন শ্বাস নেন কি হয়? আপনার বুকটা উপরে আসে আবার নিচের দিকে চলে যায়। এটা আমরা কিন্তু বেসিক্যালি এটা দেখে বুঝতে পারি ওই মানুষটা শ্বাস নিতে পারতেছে কিনা। ক্লিয়ার? জি। দেন হচ্ছে অ্যাবনর্মালিটি গুলো আমরা দেখি যে ট্রাকিপিনিয়া কখন হয়? যখন কেউ অনেক বেশি টেনশন করে বা অ্যাংজাইটি থাকে, ফিভার থাকে বা কারো জ্বর থাকে, এক্সারসাইজ করে কেউ, লাং কন্ডিশন যেমন পেশেন্টের যদি অ্যাজমা বা নিউমোনিয়া থাকে, এই ক্ষেত্রে হচ্ছে পেশেন্টের ট্রাকিপিনিয়া দেখা যায়। দেন ব্রাডিপিনিয়া কখন হয়? যখন একজন পেশেন্টের ড্রাগ ওভারডোজ হয় বা অপয়েড যে ড্রাগ গুলো রয়েছে, মরফিন বা হচ্ছে প্যাথিডিন, এই ড্রাগ গুলো যখন বেশি নিয়ে ফেলে তখন তার শ্বাস প্রশ্বাসটা অনেক কমে যায় বা রেসপিরেশনটা কমে যায়। ব্রেইনে কোনো ইনজুরি হলো এবং মেটাবলিক ডিস্টারবেন্স হলে, অর্থাৎ পেশেন্টের মেটাবলিক কোনো ডিসঅর্ডার যেমন ডায়াবেটিক বা আদার্স যে ডিসঅর্ডার গুলো রয়েছে, এরকম কোনো সমস্যা হলে তার শ্বাস প্রশ্বাসের রেটটা বা রেসপিরেশন রেটটা আস্তে আস্তে কমতে থাকে। ক্লিয়ার? ইয়েস স্যার। তো আমরা এখন একটু দেখবো হচ্ছে ম্যানেজমেন্ট, যে আমরা কিভাবে ম্যানেজ করি। ব্রঙ্কোডাইলেটর যেমন অ্যালবিউটেরল, এটা আমরা কখন ইউজ করি? যদি পেশেন্টের ডিসপেনিয়া হয়।
যেমন হচ্ছে শ্বাস নিতে কষ্ট হয় তখন ব্রঙ্কোডাইলেটর দেওয়া হয়। যেমন অ্যাজমা পেশেন্ট বা সিওপিডি পেশেন্ট তাদেরকে অ্যালবিউটেরল বা ব্রঙ্কোডাইলেটরটা দেওয়া হয়। দেন কর্টিকোস্টেরয়েড যেমন প্রিডিনসন, এটা কখন দেই? পেশেন্টের এয়ারওয়েতে যদি ইনফ্লামেশন হয়, অর্থাৎ পেশেন্টের যে শ্বাসনালী ওইটা যদি হচ্ছে বেশি ফুলে যায় বা রেস্ট বন্ধ হয়ে যায় তখন। অ্যান্টিবায়োটিক যেমন অ্যামোক্সিসিলিন, এটা কখন দেওয়া হয়? কোনো ইনফেকশন হলে, যেমন নিউমোনিয়া বা ব্রাঙ্কাটাইটিস। মিউকোলাইটিক কখন দেওয়া হয়? পেশেন্টের যদি অনেক বেশি মিউকাস সিক্রেশন হয়, এই মিউকাসটা ক্লিয়ার করার জন্য। যেমন আপনার অনেক বেশি হচ্ছে কফ সিক্রেশন হচ্ছে, আপনার লাংস এর ভিতরে কফের পুরো এয়ারওয়েটা আটকে গেছে, ওই এয়ারওয়েটাকে ক্লিয়ার করার জন্য মিউকোলাইটিক যে ড্রাগ গুলো রয়েছে, অ্যাসিস্টিনিন, এগুলো দেওয়া হয়, দিলে হচ্ছে ওই ড্রাগটা ক্লিয়ার করে ফেলে। দেন আমরা এখন দেখবো নার্সিং ম্যানেজমেন্ট, বা আমরা এজ এ নার্স কিভাবে এটা ম্যানেজ করবো। সেটা হচ্ছে, একটা কথা, জি ম্যাডাম। আপনি হচ্ছে আর একটু স্লোলি ভাবে বললে আমরা মনে করেন বাংলা নিজের মতো করে একটু লিখে নিলে আমাদেরও পরে পড়তে সুবিধা হতো। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা তাহলে একটু স্লো আগাচ্ছি। ওই যে ব্রনকিটাল থেকে যেখানে সমস্যার সাথে সাথে আপনারা ওটা বলবেন। ম্যানেজমেন্টের ওইটুকু যদি আরেকবার বলতেন তাহলে নিজের মতো করে দুই একটা লিখে আবার পড়তে সুবিধা হতো। আচ্ছা, ঠিক আছে। ব্রঙ্কোডাইলেটর যেমন অ্যালবিউটেরল, এই অ্যালবিউটেরলটা দেওয়া হয় যখন কোনো পেশেন্টের ডিসপেনিয়া হয়, বা ডিসপেনিয়া বলতে কি বোঝায়, আমরা শ্বাসকষ্ট হয়, এবং স্পেসিফিক ভাবে অ্যাজমা বা সিওপিডি হলে পেশেন্টকে আমরা ব্রঙ্কোডাইলেটর বা অ্যালবিউটেরল দিয়ে থাকি। দেন কর্টিকোস্টেরয়েড, এটার হচ্ছে এক্সাম্পল প্রিডিনসন। এটা দেওয়া হয় পেশেন্টের এয়ারওয়ে, অর্থাৎ পেশেন্টের ব্রাঙ্কাস, ব্রাঙ্কিওল, এই দুইটার মাধ্যমে হচ্ছে বাতাসটা আমাদের লাংসে যায়। ওই এয়ারওয়েটা যদি ইনফ্লামেশন হয়, অর্থাৎ এটা প্রদাহ হয়ে এয়ারওয়েটা হচ্ছে চিকন হয়ে গেল বা ন্যারো হয়ে গেল, তখন পর্যাপ্ত বাতাস যেতে পারতেছে না, ওই কন্ডিশনে পেশেন্টকে কর্টিকোস্টেরয়েড যেমন পিরিডিনসন দেওয়া হয়। ওই যে যারা ইনহেলার নেয় বা নাকের ভিতরে যে গ্যাস দেয়, ওটাতে কিন্তু মূলত স্টেরয়েড দেওয়া হয়, ইনহেল, এটাকে আমরা মেডিকেল টার্মে বলি ইনহেল কর্টিকোস্টেরয়েড। দেন পেশেন্টের রেসপিরেটরি এরিয়াতে যদি কোনো ইনফেকশন হয়, সেক্ষেত্রে আমরা হচ্ছে অ্যামোক্সিসিলিন দিয়ে থাকি, যেমন নিউমোনিয়া বা ব্রঙ্কাইটিস এগুলো। এবং মিউকোলাইটিক দেওয়া হয় পেশেন্টের লাংসের ভিতরে যদি অনেক বেশি মিউকাস সিক্রেশন হয়। মিউকাস মানে যেটাকে আমরা ওই যে কফ বলে থাকি, বা ওই যে মানে লালার মতো যেটা বেরোয় নাক দিয়ে, যেটা বের হতে থাকে, এইটা যদি তার এয়ারওয়েতে অনেক বেশি থাকে, তখন পেশেন্টকে আমরা মিউকোলাইটিক ড্রাগ গুলো দিয়ে থাকি। ক্লিয়ার? মিউকাসটা কি? মিউকাস হচ্ছে শ্লেষ্মা, আপনার যে নাক দিয়ে যেটা বের হয় না ঠান্ডা লাগলে, এটাকে আমরা মিউকাস বলে থাকি। আমাদের শরীরে বিভিন্ন জায়গায় মিউকাস রয়েছে, যেমন আমাদের নাকে, আমাদের মুখে, মুখ থেকে যে লালা বের হয়, দেন হচ্ছে আমাদের অ্যানাসে, অর্থাৎ হচ্ছে আমাদের বায়ুপথে বা ভ্যাজাইনাতে, বা আমাদের হচ্ছে অ্যাবডোমেনের ভিতরে ইন্টেস্টাইন, এই মিউকাসের কাজ হচ্ছে ওই জায়গাটা পিচ্ছিল করে দেয়। দেখুন আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমার নাকের ভিতরে দেখবেন অল টাইম সফট বা ভেজা ভেজা থাকে, এটাই মিউকাস। এই মিউকাসের কাজ কি? আমার শ্বাস প্রশ্বাসের ভিতরে যেন কোনো ধুলা বালি এগুলো না যেতে পারে বা আটকে যায়। এবং যখন অনেক বেশি মিউকাস সিক্রেশন হয়, তখন বেসিক্যালি বুঝতে হয় যে আমাদের কোনো ইনফেকশন হয়েছে। কারণ দেখবেন আপনার শরীরে যখন একটা ফরেন বডি বা বাইরের কোনো জিনিস প্রবেশ করে, সাথে সাথে আপনার ওইখানে অনেক বেশি মিউকাস সিক্রেশন হয়। ওইটা সিক্রেশনের উদ্দেশ্যই হচ্ছে ওইটা যেন ইজিলি বের হতে পারে। কারণ আপনি যখন হাসি বা কাশি দেন, হাসে মানে আমরা কাশি, এটাকে আমরা রিফ্লেক্স অ্যাক্টিভিটি বলে থাকি। আমাদের শরীরে এই মিউকাস গুলো জমে গেলে আমরা তখন এই রিফ্লেক্স অ্যাক্টিভিটি করি, এটার মাধ্যমে ওই যে বাইরের ফরেন কোনো কিছু ওটা আমাদের বডি থেকে বাইরে বের হয়ে আসে। ক্লিয়ার? জি। দেন আমরা পেশেন্টকে নার্সিং ম্যানেজমেন্টের ভিতরে কি করি? পজিশনিং। হ্যাঁ,
হ্যালো, হ্যালো স্যার। কোনো তো সাউন্ড আসছে না। কেউ কি কিছু শুনতে পাচ্ছো? না স্যার স্যার, স্যার মনে হয় চইলা গেছে। আমাদের থ্রিলার ছাড় চলে গেল। কিছুই তো বলতেছে না, তাহলে বুঝতে পারতেছি না। স্যার তো মনে হয় কেউ নাই। আচ্ছা ম্যাডাম, সরি আমার একটা ফোন আসছিল ইমার্জেন্সি। ও আচ্ছা। আচ্ছা, আমাদের এখন আমরা দেখবো নার্সিং ম্যানেজমেন্ট বা অ্যাজ এ নার্স আমরা হচ্ছে কিভাবে ম্যানেজ করব। দেখুন, যখন কোনো পেশেন্টের শ্বাসকষ্ট হয় তখন আমরা কি করি, ওই পেশেন্টকে অল টাইম ফাউলার্স পজিশনে রাখি। এই ফাউলার্স পজিশনটা কি, পেশেন্টের মাথাটা উচ্চর দিকে রাখা হয় বা বেড থেকে উপরে রাখা হয়, এবং এই পজিশনে রাখলে তার শ্বাসকষ্টটা কিছুটা কমে। যখন আপনারা দেখবেন যে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, এটা হতে পারে বিভিন্ন কন্ডিশনে, তখন আপনি বেড থেকে মাথাটা একটু উঁচু করে থাকবেন, দেখবেন আপনার এই যে শ্বাসকষ্টটা কমে যাচ্ছে। দেন ব্রেথিং এক্সারসাইজ, অর্থাৎ পেশেন্টকে বিভিন্ন ব্রিথিং এক্সারসাইজ করা হয়। যেমন পেশেন্টকে বলা হয় তার হচ্ছে ঠোঁটটা চেপে রাখার জন্য, এবং হচ্ছে তার একটু নিঃশ্বাসটা ধরে রাখার জন্য। এরকম বিভিন্ন ব্রিথিং এক্সারসাইজ রয়েছে। যদি পেশেন্টের অক্সিজেন স্যাচুরেশন 92% নিচে নেমে আসে, ওই যে অক্সিজেন স্যাচুরেশনের জন্য একটা মেশিন আছে, ওইটা দিয়ে চেক করে। তো ওইটাতে নর্মাল রেঞ্জ হচ্ছে 95 থেকে 100 আমাদের অক্সিজেন স্যাচুরেশন। এই অক্সিজেন স্যাচুরেশনটা যদি 92 এর নিচে চলে আসে, তখন পেশেন্টকে অক্সিজেন দেওয়া হয়, এবং পেশেন্টের ভাইটাল সাইনটা রেগুলার মনিটর করা হয়। এবং পেশেন্টকে হচ্ছে ভাইটাল সাইন বলতে রেসপিরেশন রেট, অক্সিজেন স্যাচুরেশন, লাং সাউন্ড, এগুলো মনিটর করা হয়। ক্লিয়ার ম্যাডাম? জি স্যার। আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে চলে আসি, সেটা হচ্ছে পালস। এখন আমরা পালস বলতে কি বোঝাই সেটা আমরা একটু দেখি। উপরে তো স্যার দুইটা ছিল না? জি ম্যাডাম। উপরে মনিটর আর এডুকেশন না? মনিটর বলতে আপনি পেশেন্টের নর্মাল রেঞ্জ গুলো চেক করবেন, আর এডুকেট পেশেন্ট বলতে আপনি পেশেন্টকে শিখাবেন যে কিভাবে সাইন গুলো রিকগনাইজ করতে হয়, তার রেসপিরেশনের সমস্যা হলে সে কোন পজিশনে যাবে বা কাউকে সাহায্যের জন্য ডাকবে। এটা এটা আমাদের ওইভাবে দরকার নেই। স্যার আমার একটা কোশ্চেন ছিল, রেসপিরেশনের নর্মাল রেঞ্জ এটা হচ্ছে 12 থেকে 20, এটা হচ্ছে অ্যাডাল্টের, চাইল্ডের কত হবে স্যার? হ্যাঁ, গুড কোশ্চেন, যে চাইল্ডের রেসপিরেশন রেট কত, তাই না? জি। আচ্ছা, চাইল্ডের রেসপিরেশন রেট হচ্ছে অ্যাডাল্টদের থেকেও বেশি থাকে। তো চাইল্ডের ক্ষেত্রে ভাগ আছে, যেমন হচ্ছে যারা নিউনেট বা নিউবর্ন, মানে যাদের বয়সটা হচ্ছে 1 মাসেরও কম, তাদের থেকে 30 থেকে 60। যারা হচ্ছে ইনফ্যান্ট, অর্থাৎ যাদের বয়স 1 থেকে 12 মাসের ভিতরে, তাদের থেকে 30 থেকে 50। দেন হচ্ছে যারা টোডলার বা যাদের বয়স 1 থেকে 3 বছর, তাদের থেকে 24 থেকে 40। ইনফ্যান্ট কত? 1 থেকে 1 থেকে 12 মাসের বাচ্চাদের থাকে হচ্ছে 30 থেকে 50। আচ্ছা আমি এটা আপনাদের এসএমএস এ দেখুন দিয়ে দিচ্ছি লিখে, এখান থেকে একটু নোট ডাউন করে। স্যার, আপনার আগেরটাও এসএমএস এখনো আসে নাই। ম্যাডাম দেখুন, ওই যে আপনাদের গুগল মিটে মেসেজ যাচ্ছে, একটু চেক দিবেন সবাই। কিছু শুনতে পাচ্ছি না। থ্রি ডটে গিয়ে ওখানে এসএমএস অপশন আছে, ওখানে গিয়ে চেক করলেই পেয়ে যাবে। আচ্ছা, আমাদের কি আজকের ক্লাসে বেশি হয়ে যাচ্ছে, না আমরা আরো এখানে শেষ করব আজকের মতো? স্যার করাতে থাকেন, করতে করতে এখন কন্টিনিউ করেন। বুঝিনি।
আমরা মনে হয় কন্টিনিউ করতে পারবেন না। আমরা এখন ক্লাসের একদম শেষে চলে আসছি। আমরা এখন দেখবো পালস, যে আমাদের মানুষের পালস। তো পালসটা কাকে বলে? আমার হার্ট প্রতি মিনিটে কতবার বিট দিচ্ছে বা প্রতি মিনিটে কতবার সংকুচন হচ্ছে, এটাকে আমরা পালস বলি। তো আমাদের পালস হচ্ছে অ্যাডাল্টদের থাকে 60 থেকে 100 বিট পার মিনিট, অর্থাৎ প্রতি মিনিটে 60 থেকে 100 বার বিট দেয়। চিলড্রেন বা বাচ্চাদের থাকে 70 থেকে 120। ইনফ্যান্ট অর্থাৎ যাদের বয়স হচ্ছে আপনার ইনফ্যান্ট বেবি রয়েছে, তাদের থেকে 100 থেকে 160 বিট পার মিনিট। ক্লিয়ার? জি ক্লিয়ার। পালস, কথা ছিল ভাইয়া, জি বলুন। জি রেসপিরেশনে 1 থেকে 3 বছরের বাচ্চাদের কতটুকু থাকবে? আচ্ছা, রেসপিরেশনে 1 থেকে 3 বছর যাদেরকে বলা হয় টোল্ডার, ওদের থাকে 24 থেকে 40। থ্যাংক ইউ। ওয়েলকাম। দেখুন আমি দিয়ে দিয়েছি আপনাদের মেসেজ। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে পালস। আমাদের পালসের বিভিন্ন টাইপস রয়েছে, যেমন রেডিয়াল পালস, ক্যারোটিড পালস, ব্রাকিয়াল পালস, ফিমোরাল পালস, কপিটাইল পালস, ডরসাল পেডিস পালস এবং হচ্ছে পোস্টেরিয়র টিবিয়াল পালস। রেডিয়াল পালসটা কোথায় দেখে? আমাদের রিস্টে বা আমাদের কনুয়ের ওখানে। রেডিয়াল পালসটা কেন দেখা হয়? এটা হচ্ছে সব থেকে কমন সাইট, বা আমরা যখনই হচ্ছে পালস দেখি তখনই আমরা এই রিস্ট বা আমাদের কনুর ওখানে ওই জায়গাটাতে দেখি, এবং এটার মাধ্যমে বেসিক্যালি আমরা হার্ট রেট এবং হার্টের রিদম সম্পর্কে ধারণা পাই। ক্যারোটিড পালস, এটা হচ্ছে আমাদের গলার ওখানে দেখে বা নেকে বা ঘাড়ের এখানে, এই যে গলার এই জায়গাটাতে। এটা হচ্ছে বেসিক্যালি দেখা হয় ইমার্জেন্সি ক্ষেত্রে, অর্থাৎ যখন পেশেন্টের ব্লাড ফ্লো ব্রেনে কেমন হচ্ছে এটা জানার জন্য। ব্রাকিয়াল পালস, এটা হচ্ছে আমাদের এলবোতে দেখা হয় বা ইনার এলবোতে, এবং এইটা বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এবং ব্লাড প্রেশারটা অ্যাসেস করার জন্য দেখা হয়। ফিমোরাল পালস আমাদের গ্রোইন এরিয়াতে বা আমাদের কুস্কি যে এরিয়া ওইখানে দেখা হয়, এবং এটার মাধ্যমে আমরা জানতে পারি একজন পেশেন্টের পায়ের দিকে কি পরিমাণ বা লেগ এরিয়াতে কতটুকু ব্লাড ফ্লো হচ্ছে, এবং এটা ইমার্জেন্সি ক্ষেত্রেও চেক করা হয়। কপিটিয়াল পালস, এটা হচ্ছে আমাদের নি এর পিছন সাইডে চেক করে বা কনুয়ের পেছন সাইডে। তো এটা হচ্ছে বেসিক্যালি, সরি, নি বলতে আমাদের হাঁটু, হাঁটুর পেছন সাইডে যে নরম যে জায়গা আছে ওখানে আমাদের কপিটিয়াল পালসটা দেখে, এবং এইটার মাধ্যমে হচ্ছে পেশেন্টের ব্লাড ফ্লো কেমন হচ্ছে বা তার লোয়ার লেগে কতটুকু ব্লাড ফ্লো হচ্ছে এটা চেক করা হয়। ডরসাল পেডিস পালস হচ্ছে পেশেন্টের পায়ের উপরের দিকে দেখে, আর পোস্টেরিয়র টিবিয়াল পালস হচ্ছে পেশেন্টের যে অ্যাঙ্কেল থাকে বা হচ্ছে যে গোড়ালি থাকে ওইটা ওখানে দেখে। এটা আপনারা জাস্ট রেডিয়াল পালস, ক্যারোটিড পালস এবং হচ্ছে ফিমোরাল পালস, এই তিনটা বেশি ইম্পর্টেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের রেডিয়াল পালস, এটা বিভিন্ন পরীক্ষাতে বারবার আসে। ক্লিয়ার ম্যাডাম? জি স্যার। এখন আমরা দেখব পালস রিলেটেড কমন অ্যাবনর্মালিটি কি কি আছে। সেটা হচ্ছে ট্রাকিকার্ডিয়া আছে, ব্রাডিকার্ডিয়া আছে। ট্রাকিকার্ডিয়া হচ্ছে যখন পালস রেটটা বাড়ে, ব্রাডিকার্ডিয়া হচ্ছে যখন পালস রেটটা কমে, অর্থাৎ যখন হচ্ছে আপনার পালস রেটটা হচ্ছে 60-এর নিচে আসবে। ট্রাকিকার্ডিয়া হচ্ছে যখন পালস রেটটা 100 উপরে যাবে। আচ্ছা, আপনারা কি কথা শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, শুনতে পারছি। জি, শুনতে পাচ্ছি। স্যার মাসুমা ম্যাডাম, মেবি আপনার ওখানে সাউন্ড রিলেটেড কোনো প্রবলেম আছে। দেখুন, ট্রাকিকার্ডিয়া কেন হয়? যদি কারোর ফিভার, অ্যাংজাইটি, এনিমিয়া বা হাইপারথাইরয়েডিজম হয় সেক্ষেত্রে হয়। এবং ট্রাকিকার্ডিয়া হলে আমরা কিভাবে ম্যানেজ করি? পেশেন্টকে বেটা ব্লকার ড্রাগ এবং অ্যান্টি অ্যাংজাইটি ড্রাগ দেওয়া হয়। ব্রাডিকার্ডিয়া বা পালস রেট যখন কমে যায়, মোস্ট ইম্পর্টেন্ট এটা আপনাদের জন্য, কখন কমে? পেশেন্টের যখন বডির টেম্পারেচার কমে যায়, হার্ট ব্লক হয়ে যায়, বিভিন্ন ধরনের মেডিকেশন যেমন বেটা ব্লকার, যেটা আমরা আগে দেখছি অ্যাটেনানল, এই ড্রাগ গুলো হচ্ছে নেয় লং টার্ম। এবং পালস কমে গেলে আমরা কিভাবে ম্যানেজ করি? পেশেন্টকে অ্যাট্রোপিন দেওয়া হয়। এই অ্যাট্রোপিনটা পেশেন্টের হচ্ছে
পালসটা বাড়ায় এবং পেসিং করা হয় যদি খুব সিভিয়ার অবস্থা থাকে। পেসিং বলতে আপনার ওই যে পেশেন্টের পাটা উপরের দিকে রেখে মাথাটা নিচের দিকে থাকে ওই ঘূর্ণি দেওয়াটা। দেন হচ্ছে ইরেগুলার পালস, অর্থাৎ যখন পালস রেটটা রেগুলার থাকে না। এটা কখন হয়? আর্টারিয়াল ফিব্রিলেশন হলে, অ্যানজাইটি হলে এবং ইলেকট্রোলার। পেসিংটা যদি আরেকবার বুঝে দেন, ক্লিয়ার কোনটা বুঝতে পারিনি। কোনটা বুঝাবো? আপনার কথা আমি বুঝতেছি না শিখাত, একটু কাইন্ডলি। সিভিয়ার ইফ সিভিয়ার মানে যখন ব্র্যাডিকার্ডিয়াটা অনেক বেশি থাকে, অর্থাৎ পালস রেটটা অনেক বেশি কমে যায়, তখন পেশেন্টকে পেসিং করা হয়। পেসিংটা কিভাবে আমরা করব সেটা যদি আরেকবার বলতেন স্যার, আমি বুঝতে পারিনি। আচ্ছা, হ্যাঁ, গুড কোশ্চেন। আমি দেখুন আপনাদের একটা ছবিতে দেখাই দিচ্ছি এটা, তাহলে ক্লিয়ার হবে। দেখুন পেসিং হচ্ছে দুইটা। আপনারা ছোটবেলায় একটা জিনিস দেখতেন যে বাচ্চা হওয়ার পর যখন তার একদম ব্লাড প্রেশার কম থাকে বা পালস পায় না, তখন হচ্ছে ওই যে মানে পাটা উপরের দিকে রেখে মাথাটা নিচের দিকে রাখে। জি জি জি। এটা একটা পেসিং। এবং আর একটা পেসিং আছে যখন কোনো পেশেন্টের টোটাল হার্ট রেটটা পাওয়া যায় না, এটাকে মেকানিক্যাল পেসিং বলা হয়। তখন একটা ডিভাইস আছে বা একটা মেশিন আছে, ওইটা হচ্ছে তার একটা হচ্ছে ডান সাইডে একটা বাম সাইডে রাখা হয় আড়াআড়ি ভাবে রেখে। ওই ডিভাইসটা কি করে, একটা ইলেকট্রিক্যাল স্টিমুলেশন দেয় বা একটা কারেন্ট শর্ট টাইপের দেয়। এবং এটার মাধ্যমে হচ্ছে পেশেন্টের ওই যে হার্টটাকে এক্সাইটেড করে দেয় বা স্টিমুলেশন করে, তখন পেশেন্টের পালস রেটটা বাড়ে। আচ্ছা, ইরেগুলার পালস এটা আমরা দেখলাম যে ইরেগুলার পালস হলে কি কি মেডিকেশন দেয়? অ্যান্টি কোয়াগুলেন্ট দেয় এবং অ্যান্টি লিমিটিক্স ড্রাগ দেওয়া হয়। উইক পালস, যখন কোনো পেশেন্টের পালসটা উইক থাকে বা বোঝাই যায় না চেক করতে, তখন কি কেন হয়? বেসিক্যালি পেশেন্ট যদি শকে থাকে, পেশেন্টের যদি হার্ট ফেইলিউর হয় বা ভাস্কিউলার কোনো ডিজিজ হয়, সেক্ষেত্রে হচ্ছে পেশেন্টের পালস রেটটা অনেক কম থাকে বা উইক হয়। এটা আমরা কিভাবে ম্যানেজ করি? ওই পেশেন্টকে ফ্লুইড দেওয়া হয়, বা অনেক বেশি হচ্ছে তার আইভি ফ্লুইড বা মুখে ফ্লুইড দেওয়া হয় এবং ভ্যাসোপ্রেসর দেওয়া হয়। এই ভ্যাসোপ্রেসরটা দিলে কি হয়, তার ব্লাড ভেসেল গুলো হচ্ছে আস্তে আস্তে চিকন হয়ে আসে এবং চিকন হলে তার ব্লাড ফ্লোটা বাড়ে, তখন তার পালসটা আবার বাড়তে থাকে। দেন বাউন্ডিং পালস। বাউন্ডিং পালস হয় যদি পেশেন্টের ফিভার, অ্যাংজাইটি, এক্সারসাইজ বা হাইপোভোলিমিয়া থাকে এক্ষেত্রে। এবং এটা হলে আমরা ট্রিটমেন্টের জন্য ডায়ুরেটিক এবং অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ দিই। ভেসোপ্রেসরটা কিভাবে দেওয়া হয়? বুঝিনি। ওই যে লাস্টে যে বললেন না ভেসোপ্রেসরস, যেটা ওটা কিভাবে দেওয়া হয়? তার কোনটা ফ্লুইডের বলছি? পরে যেটা, যে ওয়ার্ডটা আছে না ফ্লুইডের পরে ভেসোপ্রেসরস, তো এটা কিভাবে ভ্যাসোপ্রেসরস। দেওয়া? হ্যাঁ হ্যাঁ। ম্যাডাম, ভ্যাসোপ্রেসরস হচ্ছে কিছু ড্রাগ। এই ভ্যাসোপ্রেসরস ড্রাগ গুলো বেসিক্যালি আমাদের শরীরে ভ্যাসো কনস্ট্রিকশন। ভ্যাসোপ্রেসিন যেটা হচ্ছে গিয়ে স্যার ইয়ের মাধ্যমে দেওয়া হয়, সিরিঞ্জ পাম্পের মাধ্যমে। দেখুন, ভ্যাসোপ্রেসর হচ্ছে কিছু ড্রাগ যেটা আমাদের ব্লাড প্রেশারটা বাড়ানোর জন্য দেওয়া হয়। এটার এক্সাম্পল হচ্ছে নর এপিনেফ্রিন, এপিনেফ্রিন, এগুলো। এই ড্রাগ গুলো দিলে কি হয়, আপনার ব্লাড ভেসেলটা চিকন হয়ে যায়। সিরিজ পাম্পের মাধ্যমে দেওয়া হয়? হ্যাঁ হ্যাঁ, ভ্যাসোপ্রেসরস অবশ্যই সিরিজ পাম্পের মাধ্যমে, কারণ এর ডোজটা খুব কম থাকে, যেটা আমরা নর্মাল সিরিঞ্জের মাধ্যমে মেপে প্রপারলি দিতে পারি না। জি স্যার, বুঝছি। এবং বাউন্ডিং পালস। বাউন্ডিং পালস কাকে বলে? যখন আপনি কোনো পেশেন্টের পালস চেক করতেছেন, দেখলেন তার পালসটা অনেক জোরে জোরে বাড়ি দিচ্ছে বা অনেক স্পিডে যাচ্ছে, পালসটার হচ্ছে সিভিয়ারিটিটা অনেক বেশি, হাত দিলেই বোঝা যাচ্ছে, এটাকে আমরা বাউন্ডিং পালস।
এবং এটার কখন হয়? পেশেন্টের যখন ফিভার থাকে, অ্যাংজাইটি থাকে, এক্সারসাইজ করে বা হাইপোভোলিমিয়া। এবং এটা হলে পেশেন্টকে ডায়োরেটিক এবং অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ দেওয়া হয়, কারণ ওই সময় পেশেন্টের হাইপারটেনশন থাকে বা তার হচ্ছে ব্লাড প্রেশারটা বেশি থাকে। এখন আমরা দেখবো হচ্ছে অক্সিজেন স্যাচুরেশন। আমাদের অক্সিজেন স্যাচুরেশন বলতে একজন মানুষ প্রতি মিনিটে বা তার কি পরিমাণ অক্সিজেন তার বডির জন্য দরকার, এটাকে আমরা মেডিকেল টার্মে অক্সিজেন স্যাচুরেশন বলি। অক্সিজেন স্যাচুরেশনের নর্মাল রেঞ্জ হচ্ছে 95 থেকে 100%। এবং অক্সিজেন স্যাচুরেশনের হচ্ছে টাইপস দুইটা, একটা রুমে আর একটা অক্সিজেন সাপোর্ট। অর্থাৎ পেশেন্ট রুমে আছে না অক্সিজেন সাপোর্টে আছে। মেজারমেন্ট করি আমরা কোন ডিভাইসের মাধ্যমে? পালস অক্সিমিটার। ওই যে পেশেন্টের আঙুলে একটা ডিভাইস দেওয়া হয় বা একটা মেশিন দেওয়া হয়, ওইটাকে আমরা বলি পালস অক্সিমিটার। ওইটার মাধ্যমে পেশেন্টের অক্সিজেন স্যাচুরেশনটা চেক করা হয়। এবং অক্সিজেন স্যাচুরেশন অ্যাবনর্মাল কখন হয়? বেসিক্যালি যখন পেশেন্টের হাইপক্সিমিয়া হয়। হাইপক্সিমিয়া বলতে তার বডিতে অক্সিজেনের লেভেলটা কমে যায়। এটা কখন হয়? পেশেন্টের যখন সিওপিডি, অ্যাজমা বা নিউমোনিয়া বা বিভিন্ন কার্ডিয়াক রিলেটেড ইস্যু থাকে, সেক্ষেত্রে হয়। এবং এটা ম্যানেজমেন্ট করার জন্য আমরা ব্রঙ্কোডাইলেটর যেমন অ্যালবিউটেরল দিই পেশেন্টের রেসপিরেটরি কোনো সমস্যা হলে। নার্সিং ম্যানেজমেন্টের ভিতরে আমরা পেশেন্টকে হাই ফাউলার্স পজিশনে রাখি। দেখেন যখনই পেশেন্টের শ্বাসকষ্ট হবে তখনই আমরা পেশেন্টকে হাই ফাউলার্স পজিশনে রাখি। এবং পেশেন্টকে যদি অক্সিজেন স্যাচুরেশন 95 নিচে আসে তাহলে অক্সিজেন থেরাপি দেওয়া হয়। এবং খুব ক্লোজলি পেশেন্টের অক্সিজেন স্যাচুরেশন লেভেলটা চেক করা হয় যে ওটা বেশি কমে যাচ্ছে কিনা বা ঠিকঠাক আছে কিনা। স্যার সিওপিডির ফুল মিনিংটা কি? ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। ডিজিজ। এই সিওপিডি নিয়ে টোটাল আলাদা একটা ক্লাস রয়েছে, আমরা যখন করব তখন আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবে সিওপিডি কেন হয়, কিভাবে হয়, এটা হলে আমরা কিভাবে ম্যানেজ করি। আচ্ছা, এখন আমরা একটু হচ্ছে ম্যানেজমেন্ট, আমরা কয়েকটি এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস করব। আমি আপনাদের যাকে বলবো উনি শুধুমাত্র এই কোশ্চেনটার অ্যান্সার করবেন, বাকি কেউ নয়। সবাই আমার কথা শুনতে পাচ্ছেন না? সবাই আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পারতেছি। তানজিল আফরিন ম্যাডাম আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। ম্যাডাম আমি একটা কোশ্চেন দিয়েছি আপনাদের কমেন্টস, দেখুন কোশ্চেনটা, এটা অ্যান্সার কোনটা হবে? এ নাম্বার হবে। কোনটা হবে? এ নাম্বার, ইমিডিয়েট কোল্ড আমাদের একটা ড্রিঙ্ক। কোশ্চেন আছে যে হোয়াট ইজ কারেক্ট ম্যানেজমেন্ট ফর হাইপোথার্মিয়া। একজন পেশেন্টের যখন টেম্পারেচার কমে যাবে সেটা আমরা ম্যানেজমেন্ট করতাম। অপশনটা ও হচ্ছে সরি, ইমিডিয়েট কুলিং, গ্রাজুয়াল রিওয়ার্মিং, অ্যাডমিনিস্টার্ড অ্যান্টিপাইরেটিক্স এবং হাইড্রেশন। গ্রাজুয়াল রিওয়ার্মিং বলতে আমরা পেশেন্টকে বারবার গরম করবো বা হচ্ছে গরম কিছু প্রোভাইড করবো। অ্যান্টিপাইরেটিক বলতে জ্বর কমানোর মেডিসিন দিব, এবং হাইড্রেশন অনলি বলতে পানি। সঠিক উত্তর কোনটা হবে? সবাই একটু এসএমএস করবেন, যে মেসেজ অপশনে যে দিয়ে দিবেন। স্যার আমি তো কোশ্চেনটা দেখতে পারতেছি না। আপনার পাশে যে 3 ডট আছে ওখানে যে দেখবেন মেসেজ অপশন আছে, মেসেজ অপশনের ভিতরে কোশ্চেন গুলো পাবেন। স্যার আমারও সেম, আমি মেসেজ অপশন পাচ্ছি না, কোশ্চেনটা দেখতেছি না। আপনাদের ফোনের ডিসপ্লেতে দেখেন 3টা ডট আছে, ওই 3টা ডটে যে দেখেন মেসেজ লেখা আছে। ইয়েস স্যার। আমরা দেখুন আর একটা কোশ্চেন দিয়েছি, এটা অ্যান্সার করবেন।
বা আমি কোশ্চেনটা মুখে বলতেছি, শুনতেছেন না কে কে? সরি, দেখতেছেন না কে কে বলুন, মুখে আক্স করি। জি আবার দেখতে পাচ্ছি স্যার। কে পাচ্ছেন না একটু নামটা বলবেন। একজন পেশেন্ট যার ব্লাড প্রেশার 140/90, মেডিকেল টার্মে এটাকে আমরা কি বলে থাকি? নরমাল, হাইপোটেনশন, হাইপারটেনশন না প্রি হাইপারটেনশন? প্রি হাইপারটেনশন। শিওর ম্যাডাম, প্রি হাইপারটেনশন? আই এম কনফিউজ, বাট হাইপারটেনশন হবে নাহলে প্রি হাইপারটেনশন হবে, কারণ অনেকে 140ও নরমাল আছে। আচ্ছা, প্রি হাইপারটেনশন কাকে বলে আমরা কি এটা জানি? দেখুন, আমাদের নরমাল হাইপারটেনশন হওয়ার আগে পেশেন্টের যখন হচ্ছে ব্লাড প্রেশারটা একটু বাড়ে বা কিছু সিমটম থাকে যেটা দেখে আমরা বুঝতে পারি তার বিপিটা বাড়তেছে, তো বেসিক্যালি প্রি হাইপারটেনশন বলা হয় যখন পেশেন্টের ব্লাড প্রেশারটা হচ্ছে 130-এর নিচে থাকে এবং হচ্ছে ডায়াস্টোলিকটা 80 থেকে থাকে আর 90-এর নিচে থাকে। আর যখন হচ্ছে 130-এর উপরে যায় সেটা হাইপারটেনশন স্টেজ 1, যেটা হচ্ছে 140-এর উপরে যায় সেটা হাইপারটেনশন স্টেজ 2 বা টাইপ। বুঝতে পেরেছেন? আচ্ছা স্যার, যার হলো মানে প্রেশার মানে সব সময় 160 থাকে, কিন্তু তাহলে এটা হাইপারটেনশন। হাইপারটেনশন। হ্যাঁ, স্টেজ 2 হাইপারটেনশন। দেখুন আমি দিয়ে দিয়েছি আপনাদেরকে এসএমএস, এটা হচ্ছে নোট করে দিবেন। আচ্ছা, আজকের ক্লাস আপনারা সবাই বুঝতে পেরেছেন ক্লিয়ারলি?